প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই রায়হান রাইটার একাডেমি চ্যানেলে তোমাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা এমন একটা টপিক নিয়ে কথা বলবো যেটা নবম দশম শ্রেণীর স্টুডেন্টদের জন্য খুবই জরুরি। এমন কোনো স্টুডেন্ট নেই যারা ট্যাগ কোশ্চেন সম্পর্কে জানো না, যারা নবম দশম শ্রেণীতে পড়ো। কিন্তু আজকে আমাদের ক্লাসটা একটু ভিন্ন ধর্মীতে হবে। আশা করি আমাদের এই 12টা রুল, সংক্ষেপে 12টা রুলের মধ্য থেকেই ট্যাগ কোশ্চেনে তোমরা 5 মার্ক পাবে ইনশাআল্লাহ। তো আমরা আর কথা না বাড়িয়ে আমাদের মূল ক্লাসে চলে যাই। প্রথমত ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন মানে কি এটা আমাদের বুঝতে হবে। ট্যাগ হচ্ছে কি জুড়ে দেওয়া, কোশ্চেন মানে হচ্ছে প্রশ্ন। একটা স্টেটমেন্টের সামনে একটা অতিরিক্ত তথ্যকে জুড়ে দেওয়াই হচ্ছে ট্যাগ কোশ্চেন। প্রথমত আমাদের জানতে হবে ট্যাগ কোশ্চেন কত প্রকার। তো আমরা লিখি ট্যাগ কোশ্চেন হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সম্পর্কে অনেক আগে থেকেই জানো। তারপর আমাদের ক্লাসের সুবিধার্থে আমরা বলে দিচ্ছি। অ্যাফার্মেটিভ হচ্ছে গিয়া হা বোধক আর নেগেটিভ মানে হচ্ছে না বোধক। তো আমাদের ট্যাগ কোশ্চেনটা কী হবে? আমাদের ট্যাগ কোশ্চেনটা হা বাদক কখনো না বাদক করতে হবে, আবার না বাদক ট্যাগ কোশ্চেনের আনসারটাকে হা বাদক করতে হবে। তো আজকে আমাদের প্রথম বিষয় হচ্ছে, আমরা 1 নাম্বার রুলে চলে যাই প্রথম থেকে। রুল 1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রথমে জানতে হবে ট্যাগ কোশ্চেনের আনসারটা কীভাবে লিখতে হবে। ট্যাগ কোশ্চেনের আনসারটা লেখার সময় অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে, ট্যাগ কোশ্চেনের আনসার লেখার পরে অবশ্যই একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। যেমন উইল ইউ, তার সামনে প্রশ্নবোধক চিহ্ন। তো শিক্ষার্থী বন্ধুরা, হয়ে গেল উত্তর। এখন আমাদের ট্যাগ কোশ্চেনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট, সেটা সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে, এটা জানতে হবে। ট্যাগ কোশ্চেনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে আমাদেরকে ভার্বগুলোকে চিনতে হবে। তো রুল 2 আমরা লিখি। আমরা সাধারণত জানি অক্সিলারি ভার্বকে 3 ভাগে বিভক্ত। একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, আর একটা হচ্ছে মডাল অক্সিলারি, আর একটা হচ্ছে হেল্পিং ভার্ব। তো শিক্ষার্থী বন্ধুরা, আগে আমাদের জানতে হবে অক্সিলারি ভার্বগুলো কি কি। অক্সিলারি ভার্বগুলো হচ্ছে মূলত এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এক পলকে আমরা সবাই একটু দেখে নেই। আমি তোমাদের বোঝার সুবিধার্থে, দেখার সুবিধার্থে তোমাদেরকে 10 সেকেন্ড সময় দিচ্ছি, তোমরা একবার একটু দেখে নাও। হ্যাঁ, আশা করি তোমাদের দেখা হয়ে গেছে অক্সিলারি ভার্বগুলো কি কি। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল। এবার শিক্ষার্থী বন্ধুরা, আমাদেরকে জানতে হবে মডাল ভার্বগুলো কি কি। মডাল অক্সিলারি ভার্বগুলো হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, would, should, must, need, out। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই তোমাদেরকে এই বিষয়গুলো মনে রাখতে হবে, কারণ আমরা যখন ট্যাগ কোশ্চেন করতে যাব তখন যদি তোমাদের অক্সিলারি ভার্ব এবং মডাল অক্সিলারি ভার্ব সম্পর্কে আইডিয়া না থাকে, সেক্ষেত্রে তোমরা কখনোই ট্যাগ কোশ্চেনের উত্তর করতে পারবে না। তো বন্ধুরা, তোমরা প্রথমত এই অক্সিলারি ভার্ব এবং মডাল অক্সিলারি ভার্বগুলোকে শিখে নাও। একবার দেখলেই আশা করি তোমরা মনে রাখতে পারবে। এরপরে হচ্ছে হেল্পিং ভার্ব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হেল্পিং ভার্ব সম্পর্কে আমাদের আগে থেকেই ধারণা আছে, তারপরও তোমাদের সুবিধার্থে মনে করিয়ে দিচ্ছি। ডু, ডি, ডাজ, বাস।
আশা করি যদি কোনো ছাত্র, কোনো শিক্ষার্থী বন্ধুরা অক্সিলারি, মডাল অক্সিলারি এবং হেল্পিং ভার্ব সম্পর্কে ধারণা থাকে, 100% সে ট্রাক কোশ্চেন করতে গেলে তার আর কোনো প্রকার সমস্যার সম্মুখীন হতে হবে না। তো আশা করি আমাদের রুল 2 এখানে শেষ হলো। এবার আমরা রুল 3তে চলে যাব। রুল নাম্বার 3। শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু আমরা জানি ট্রাক কোশ্চেন দুইভাবে করতে হয়, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। তো আমাদের এই অক্সিলারি এবং মডাল এবং হেল্পিং ভার্বগুলোর সংক্ষিপ্ত রূপ যদি জানা না থাকে, তবে আমরা কখনোই ট্রাক কোশ্চেনের অ্যান্সার করতে পারবো না। সেক্ষেত্রে এখন আমরা অক্সিলারি এবং মডাল ভার্ব, হেল্পিং ভার্বের নেগেটিভ ফর্মগুলো লিখব। যেমন অ্যাম, অ্যামকে যদি আমাদের নাবাদক করতে হয়, তবে আমরা কি করব? AINT, আইন্ট, অথবা ARENT, আরন্ট। ক্লিয়ার? যদি আমাদের থাকে ইজ, ইজের যদি আমাদের নেগেটিভ ফর্ম করতে হয়, সেক্ষেত্রে আমরা কি লিখব? ইজন্ট। এরপরে যদি থাকে আর, এর নেগেটিভ ফর্ম কি হবে? আরন্ট। আশা করি শিক্ষার্থী বন্ধু তোমরা বুঝতে পারছো। অবশ্যই তোমরা যথার্থ মনোযোগ সহকারে আমার ক্লাসটি করবে। আশা করি সেকেন্ড টাইম তোমাদের আর এই ট্যাগ কোশ্চেন নিয়ে কোনো প্রকার সমস্যার সম্মুখীন হতে হবে না। হ্যাভ যদি থাকে কি হবে? হ্যাভন্ট। যদি অক্সিলারি ভার্ব থাকে হ্যাজ, তখন কি হবে? হ্যাজন্ট। হ্যাড, এর নেগেটিভ ফর্ম কি হবে? হ্যাডন্ট। ওয়াজ, এর নেগেটিভ ফর্ম কি হবে? আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো, আমাদের অনেকগুলো অক্সিলারি মডাল ভার্বের সাথে শুধু এনটি যোগ দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। N''T। ওয়ার, নেগেটিভ ফর্ম হচ্ছে ওয়ারন্ট। এবার বন্ধুরা একটু ডিফারেন্ট আমাদেরকে জানতে হবে। শ্যাল, শ্যাল যদি নেগেটিভ ফর্ম লিখতে হয়, তবে হয়ে যাবে কি? শ্যান্ট। যদি থাকে উইল, তার নেগেটিভ ফর্ম হয়ে যাবে কি? ওন্ট। আশা করি তোমরা বুঝতে পারছো, আমাদের এই দুইটা কিন্তু একটু ডিফারেন্ট। আর অ্যাম, বাকিগুলোর সাথে কি হবে? শুধু N'' যোগ দিয়ে দিলেই হবে। যেমন শুড, শুডন্ট। ক্যান, নেগেটিভ ফর্ম হচ্ছে কান্ট। কুড, নেগেটিভ ফর্ম হচ্ছে কুডন্ট। আউট, নেগেটিভ ফর্ম হচ্ছে আউটন্ট। তারপরে নিড, নিডন্ট। পরিশেষে মাস্ট, মাজন্ট। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো কিভাবে আমাদের নেগেটিভ ফর্মগুলোকে লিখতে হবে। এই নেগেটিভ ফর্মগুলো যদি জানা না থাকে, কখনোই তোমাদের দ্বারা ট্যাগ কোশ্চেনে পরিপূর্ণ মার্কস পাওয়া সম্ভব হবে না। তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা চলে যাই রুল নাম্বার 4। 4 নাম্বার রুলের মেন টপিকটা কি একটু মনে রাখতে হবে। আমাদের বাক্যটা যদি হ্যাঁ বোধক থাকে, তবে ট্যাগ কোশ্চেন কি হবে? না বোধক। তো বাক্যটা আমরা এভাবে লিখব, বাক্যটি যদি হ্যাঁ বোধক হয়, তবে ট্যাগ কোশ্চেন হবে না বোধক। আর বাক্যটি যদি না বোধক হয়, তবে ট্যাগ কোশ্চেন হবে হ্যাঁ বোধক।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা দুইটা উদাহরণের মধ্য দিয়ে দেখে নেব কিভাবে করতে হয়। তো প্রথমত একটু দেখি, যেমন হি ইজ এ গুড বয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর আগে আমরা ফাঁকে একটা বিষয় একটু জেনে নেব, ট্যাগ কোশ্চেন করার নিয়ম কি। যদি আমাদের যখন আনসার লিখব তখন অক্সিলারি ভার্বটা আসবে শুরুতে, সাবজেক্টটা যাবে পরে, তারপরে আমাদের অবশ্যই একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। যদি আমরা প্রশ্নবোধক চিহ্ন না দিই তবে আমাদের মার্কস কিন্তু কাটা যাবে। যেমন এই বাক্যটাকে একটু খেয়াল করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হি ইজ এ গুড বয়, সে হয় একটা ভালো ছাত্র। এই বাক্যের মধ্যে কিন্তু নট নেই, মানে বাক্যটা কি হ্যাঁ বোধক। যদি নট থাকে তবে হচ্ছে না বোধক। তো আমরা আগেই জানি বাক্যটি যদি হা বোধক হয় তবে তার ট্যাগ কোশ্চেন হবে না বোধক, আর বাক্যটা যদি না বোধক হয় তবে তার ট্যাগ কোশ্চেন হবে হা বোধক। তো শিক্ষার্থী বন্ধুরা, ইজ এর নেগেটিভ ফর্ম তো আমাদের জানাই আছে, ইজন্ট, আর এখানে সাবজেক্ট কি হি, শেষে আসবে প্রশ্নবোধক চিহ্ন। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই এটা বুঝতে পারছো। যদি তোমাদের বুঝতে কোথাও কোনো সমস্যা হয় আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট অপশনে গিয়ে অবশ্যই কমেন্ট করে রাখবে। আমি আশা করি পরবর্তী ক্লাসের আগেই তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। পরেরটা দেখো শিক্ষার্থী বন্ধুরা, ইউ আর নট হ্যাপি। এই বাক্যের মধ্যে একটু খেয়াল করি, এই বাক্যের মধ্যে কি আছে শিক্ষার্থী বন্ধুরা, ইউ সাবজেক্ট আর তারপরে আছে কি নট। নট দ্বারা আমরা কি বুঝতে পারি বাক্যটা হচ্ছে নেগেটিভ, তো অবশ্যই এর ট্যাগ কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ। সেক্ষেত্রে আমরা কি করব, আগেই আমাদের মনে রাখতে হবে সব সময়ের জন্য বাক্যের মধ্যে যদি নট থাকে নটকে আমরা উঠাই দেব, আর যদি নট না থাকে তবে আমরা দিব। তা সেক্ষেত্রে এই বাক্যে যেহেতু নট আছে তাহলে আমাদের আনসার লেখার সময় অবশ্যই অ্যাফার্মেটিভ হবে, নট আর আমরা দিব না। তবে আনসারটা কি হবে আর, সাবজেক্ট কি আছে ইউ। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমার এই 4 নম্বর রুলটা অবশ্যই বুঝতে পারছো। যদি না বুঝে থাকো অবশ্যই কোনো শিক্ষার্থী বন্ধুর প্রশ্ন থাকলে কমেন্ট অপশনে এসে অবশ্যই আমাকে জানাবে। অবশ্যই তোমাদের মনে রাখতে হবে বাক্যটা কি হ্যাঁ বোধক না না বোধক। হ্যাঁ বোধক চেনার উপায় কি, বাক্যের মধ্যে নট থাকবে না, আর না বোধক চেনার উপায় কি, বাক্যের মধ্যে নট অথবা নো থাকবে। আশা করি তোমরা বুঝতে পারছো। আজকে আমাদের পরবর্তী রুল নাম্বার হচ্ছে 5। আমরা এই টোটাল 10টা রুলের মধ্যেই ক্লাসটা শেষ করব। আজকের ক্লাসে শিক্ষার্থী বন্ধুরা আমরা 5টা রুল করাবো, সেই ক্ষেত্রে আর একটা রুল বাকি আছে। আশা করি তোমরা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আমার চ্যানেলের সাথেই থাকবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি বলেছি আগের রুলে, বাক্যের মধ্যে যদি অক্সিলারি ভার্ব থাকে তবে আমাদের সেই অক্সিলারি ভার্ব অথবা মডেল ভার্ব অথবা হেল্পিং মডেল ভার্ব যেই ভার্ব থাকুক না কেন বাক্যের শুরুতে এনে তারপর আমাদেরকে ট্যাগ কোশ্চেন করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা এমন একটা বাক্য লিখব যে বাক্যের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব থাকবে না, কোনো মডেল ভার্ব থাকবে না। তো শিক্ষার্থী বন্ধুরা যদি অক্সিলারি ভার্ব এবং মডাল ভার্ব যদি বাক্যের মধ্যে না থাকে সেক্ষেত্রে আমাদের একটা কাজ করতে হবে, হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্বের মাধ্যমে আমাদেরকে ট্যাগ কোশ্চেনটা করতে হবে। সেক্ষেত্রে এখন আমাদের এই 5 নম্বর রুলের দিকে একটু খেয়াল করি। বাক্যে যদি অক্সিলারি ভার্ব ও মডাল ভার্ব না থাকে তবে হেল্পিং ভার্ব। আশা করি শিক্ষার্থী তোমাদের অবশ্যই মনে আছে হেল্পিং ভার্ব কি, তারপরও তোমাদের মনে করানোর স্বার্থে আমি একটু লিখে রাখি। হেল্পিং ভার্ব হচ্ছে ডু, ডিড আর হচ্ছে ডাজ। তো হেল্পিং ভার্ব এই 3টা আমাদের সারা জীবনের জন্য মনে রাখতে হবে। ডু, ডিড, ডাজ দ্বারা ট্যাগ কোশ্চেন করতে হবে। এখন শিক্ষার্থী বন্ধুরা সবচেয়ে মজার বিষয় কি, আমরা যখন হেল্পিং ভার্ব খুঁজতে যাই তখন অনেকেই আমরা জানি না বাক্যের মাঝখান থেকে আমরা ডু, ডিড, ডাজ কখন কোথায় কিভাবে বের করব। আমাদের সাবজেক্টের পরে ভার্ব থাকবে, ভার্বের মাঝখান থেকে একটা মেন ভার্ব থাকবে, সে মেন ভার্বের মাঝখান থেকে ডু, ডিড, ডাজ আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা আমি ছোট্ট একটা
এক্সারসাইজের মধ্য দিয়ে, ছোট্ট একটা অনুশীলনের মধ্য দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, যদি বাক্যের ভার্বটার যদি ওয়ান রূপ থাকে, মানে কি ভার্বের যদি বেস ফর্ম অথবা প্রেজেন্ট রূপ থাকে, যেমন আমরা লিখি প্লে, এটা কি বন্ধুরা, এটা হচ্ছে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা বেস ফর্ম। বেস ফর্ম অথবা প্রেজেন্ট ফর্ম থাকলে আমি লিখে রাখছি বেস ফর্ম। যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম থাকে তবে সেক্ষেত্রে আমরা কি নিব, ডু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই আশা করি তোমরা বুঝতে পারছো। দ্বিতীয়ত ভার্বের টু, টু বলতে কি বোঝায়, যেমন পেলে ইট, পেলে ইট হচ্ছে গিয়া ভার্বের দ্বিতীয় রূপ, পাস্ট রূপ। আমরা টু বলে বুঝতে পারবো এটা হচ্ছে ভার্বের সেকেন্ড রূপ, মানে পাস্ট রূপ। প্লেইডের হচ্ছে গিয়া ভার্বের পাস্ট ফর্ম। তো যদি বাক্যের মধ্যে আমরা দেখি ভার্বের পাস্ট ফর্ম আছে, তবে আমরা শিক্ষার্থী বন্ধুরা নিব ডিড। এবার দেখি, যদি ভার্বের ওয়ানের সাথে এস অথবা ইএস থাকে, এটা দ্বারা কি বুঝলাম, যেমন READ রিডস, অথবা শিক্ষার্থী বন্ধুরা থাকতে পারে প্লেস, এরকম যদি থাকে, এটা কি জানেন, এটা হচ্ছে গিয়ে ভার্বের ওয়ানের সাথে এস অথবা ইএস। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, যদি এভাবে আমরা দেখি ভার্বের সাথে এস অথবা ইএস আছে, সেক্ষেত্রে আমরা কি নেব, ডাস। আশা করি শিক্ষার্থী বন্ধু তোমরা বুঝতে পারছো। সবচেয়ে কঠিন এবং ক্রিটিক্যাল বিষয়, বেশিরভাগ মোস্ট অফ দ্য স্টুডেন্ট মিস্টেক হেয়ার, এখানেই কিন্তু ভুল করে, তারা ডু ডিড ডাসকে বের করতে পারে না। আশা করি তোমরা যদি আমার এই রুলটাকে আন্তরিকতার সহিত সুন্দরভাবে বোঝার চেষ্টা করো, অবশ্যই তোমরা ডু ডিড ডাস এই সমস্যা আর কখনো ফেস করবে না। অধিকাংশ সময়ে আমরা যখন পরীক্ষার খাতা দেখি বা টিচাররা দেখে, তখন কিন্তু তারা ট্যাগ কোশ্চেনের মাঝখান থেকে এই ট্যাগ কোশ্চেনটাই বেশি ভুল পায়। স্টুডেন্টরা কেন ভুল করে, তারা ডু ডিড এবং ডাসকে বুঝতে পারে না কখন কি লিখতে হবে। এবার আমরা 3টা এক্সাম্পল লিখব। আশা করি এই এক্সাম্পলের মধ্য দিয়ে তোমরা সহজেই বুঝতে পারবে আসলে আমরা কি বোঝাতে চাচ্ছি। যেমন এটাকে ইংলিশে লেখে সাজাস, অথবা তোমরা সহজে লিখতে পারো ভিজ। ভিজ মানেও কিন্তু স্টুডেন্ট তোমাদের মনে রাখতে হবে শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে উদাহরণ বা যেমন। আমি একটু লিখি, আই নো হিম, আমি তাকে চিনি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সর্বপ্রথম তোমাদেরকে কি বুঝতে হবে, এই বাক্যটা কি হ্যাঁ বোধক না না বোধক। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু বাক্যের দিকে তাকাই। আই মানে আমি, নো মানে জানা বা চেনা, হিম মানে তাকে, আমি তাকে চিনি। অবশ্যই তোমরা বুঝতে পারছো, কাউকে চিনি মানে এটা অবশ্যই হ্যাঁ বোধক, অ্যাফার্মেটিভ। তবে ট্যাগ কোশ্চেনটা কি হবে, 100% এর ট্যাগ কোশ্চেনটা হবে হচ্ছে নেগেটিভ। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা একটু লক্ষ্য করি, এটার মধ্যে কি কোনো অক্সিলারি ভার্ব অথবা মডাল ভার্ব আছে? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, শ্যাল, উইল, এগুলো কি, এগুলো হচ্ছে গিয়া অক্সিলারি ভার্ব। আর মডাল ভার্ব হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, মাস্ট, এগুলো। তো আশা করি এর মধ্যে নেই। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের এই রুলকে ফলো করতে হবে, হেল্পিং ভার্বের দ্বারা করতে হবে। হেল্পিং ভার্বের মধ্যে যদি আমরা করতে যাই, সেক্ষেত্রে আমাদের 3টা ভার্ব নিতে হবে, ডু, ডিড, ডাস। তো শিক্ষার্থী বন্ধুরা, ডু যদি আমাকে নিতে হয়, ডাজ নিতে হয় অথবা ডিড নিতে হয়, তবে আমাকে প্রথমে ফলো করতে হবে কি, ভার্বের দিকে। শিক্ষার্থী বন্ধুরা প্লিজ একটু ফলো করি। নো মানে হচ্ছে চেনা, এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, মানে কি প্রথম ফর্ম, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্ম যদি থাকে তবে কি হবে শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই তোমরা বুঝতে পারছো, তবে হবে ডু। যেহেতু বাক্যটা হ্যাঁ বোধক, তবে আমাদের করতে হবে এটা কোশ্চেন না বোধক, তবে কি হবে ডোন্ট। আর সাবজেক্ট কি আছে, আই। আশা করি তোমরা বুঝতে পারছো। এর পরের এক্সাম্পল, ইউ রোট এ লেটার। শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই তোমাকে প্রথমে দেখতে হবে এই সেন্টেন্সের ভার্ব কোন আকারে আছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আগেই বলে রাখি, যদি তুমি ভার্বের রূপ না জানো, প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপেল, এগুলো তোমার যদি জানা না থাকে, তবেও কিন্তু তুমি সমস্যায় পড়ে যাবে। অবশ্যই শিক্ষার্থী বন্ধুরা, আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবের মধ্যে দিয়ে যদি তুমি থাকো, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা এই ভার্বের রূপগুলো তোমাদের দেখাবো, যাতে কখনো ট্যাগ কোশ্চেন নয়তো বা অন্য কোনো অধ্যায় অথবা রাইট ফর্ম করতে গেলে যাতে তোমার এই ভার্বে কোনো সমস্যা না হয়। সেক্ষেত্রে প্লিজ বন্ধুরা একটু ফলো করি। এইখানে আমরা ফলো করব, ইউ রোড, তুমি লিখেছিলে, কি লিখেছিলে, এ লেটার, তুমি একটা চিঠি লিখেছিলে। বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারছো,
তুমি লিখেছিলে, এটা দ্বারা কি বোঝায়? অবশ্যই অতীত। তবে আমরা এখানে বুঝবো রাইটের পাস্ট ফর্ম হচ্ছে রোড, এর মানে কি? এটা হচ্ছে ভার্বের টু, আর এইখানে নো হচ্ছে ভার্বের ওয়ান। তাহলে ভার্বের টু থাকলে কি হবে শিক্ষার্থী বন্ধুরা? ডিড। বাক্যটা অবশ্যই হ্যাঁ বোধক, কারণ কি এই বাক্যের মধ্যে কোনো নট নেই। সেক্ষেত্রে আনসারের সময় আমাদের কি করতে হবে? না বোধক করতে হবে। তবে আমরা ডিডের সাথে কি করব? ডিডন্ট। আর সাবজেক্ট কি আছে? ইউ। আশা করি শিক্ষার্থী বন্ধু তোমরা বুঝতে পারছো। এবার শেষেরটা দেখো, হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা দেখার সাথে সাথে বুঝতে পারছো। এখানে কিন্তু আমাদের ভার্বের বেস ফর্ম আছে, কিন্তু অবশ্যই এইখানে একটু ফলো করবে। এখানে কি আছে? ভার্বের সাথে এস বা ইএস যদি থাকে তবে আমরা কি করব? অবশ্যই বাক্যটা হ্যাঁ বোধক, ট্রাকোয়েশন হবে না বোধক। তো আমাদের এখানে এস থাকার কারণে লিখব কি? ডাজ। হ্যাঁ বোধকের কারণে বাক্যটাকে আমাদের অবশ্যই ট্রাকোয়েশনকে না বোধক করতে হবে। ডাজন্ট। সাবজেক্ট হচ্ছে হি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমার এই 5টা রুল আজকে তোমরা অবশ্যই বুঝতে পারছো। তারপর আমি তোমাদেরকে বারবার বলে রাখতেছি, যদি কোনো রুল সম্পর্কে কোনো প্রশ্ন থাকে, কোনো কথা থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমি তোমাদের সংক্ষিপ্ত সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি আনসার করার চেষ্টা করব। আমার এই রুলগুলো পড়ে যদি তোমাদের ভালো লেগে থাকে আর পরবর্তী 5টা রুল জানার যদি আগ্রহ থাকে বা শেখার ইচ্ছে থাকে, তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমার চ্যানেলের সাথেই থাকবে। আমি পরবর্তী ক্লাসে বাকি 5টা রুল তোমাদেরকে দিয়ে দিব ইনশাআল্লাহ। আমি আশা করি যদি তোমরা এই রুলগুলো সুন্দরভাবে শেষ করো, হোপফুলি আই থিঙ্ক দ্যাট ইউ উইল গেট 5 মার্কস ইন ইউর এক্সাম ইনশাআল্লাহ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে এই পর্যন্ত আমাদের ক্লাস শেষ। পুনরায় দেখা হবে আবার পরবর্তী ট্যাগ কোশ্চেনের রুলগুলো নিয়ে। সকলের প্রতি আমার আন্তরিকতা এবং ভালোবাসা রইল। ভালো থাকবে। আজকে আমাদের ক্লাস এখানেই শেষ করছি।